교회에서 그런 일을 당했는데 도대체 이게 누구 소관이란 말이야? গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেল আজকে আমরা এমন একটা থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমা দেখার পরে তোমার কয়েকদিন পর্যন্ত ট্রমায় থাকবে। তো সিনেমাটি শুরু করার পূর্বে সিনেমাটি সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট বলি। সিনেমাটি নির্মাণ করা হয়েছিল 2011 সালে, কিন্তু এই সিনেমাতে যা দেখানো হয়েছে সম্পূর্ণ ঘটনা সত্য। এই ঘটনাগুলো ঘটেছিল 2005 সালে। তো 5 সালে যে ঘটনা ঘটেছে তার উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হয় এবং এই সিনেমা রিলিজের পরে পুরো দক্ষিণ কোরিয়াতে প্রায় 80 লক্ষ মানুষ আন্দোলনে নেমে পড়ে এবং সেই আন্দোলনের আলোকে লাস্টে সে অপরাধীদের বিচার হয়, কারণ সে অপরাধীরা ছিল অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নাম করা, আর এর জন্য টাকা দিয়ে ক্ষমতা দিয়ে তারা বের হয়ে গিয়েছিল। কিন্তু পরে যখন এই সিনেমাটি তৈরি হয়, এই সিনেমা তৈরি হওয়ার পরে পুরো দেশের একটা নজর আসে এবং পুরো দেশ তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করে এবং এরপরে তাদের শাস্তি হয়। তো বুঝতেই পারছি এটা জাস্ট একটা সিনেমা না, এটা মনে করো কি বলবো, এটা শত শত মানুষকে জাস্টিস পাইয়ে দিয়েছে এই সিনেমাটি। এবং সিনেমাটার IMDb রেট কত জানো? 10-এ 8। এবং এই সিনেমাতে আমরা কিন্তু স্কুইড গেমের জনপ্রিয় সেলসম্যানকে মেইন লিড ক্যারেক্টারে দেখতে পাবো, যার নাম হচ্ছে গং উ বা এই টাইপের কোন একটা কিছু, আমি শিওর না। তো চলো আমরা এই অসাধারণ সিনেমাটা দেখে আসি, তবে কতখানি ভালো মতো বুঝতে পারবো আমি নিশ্চিত নই। আর আরেকটা বিষয় ভুলে গিয়েছি, একটা ব্রেক থাকবে, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমার প্রধান চরিত্র হচ্ছে কেং, আর সে একজন আর্টের টিচার। তো সে তার গাড়ি নিয়ে দক্ষিণ কোরিয়ার মিউজিন শহরে যাচ্ছে, আর মিউজিন শহরের বড় একটা স্কুলে তার চাকরি হয়েছে, আর চাকরিটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ তার অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো নয়। তবে যাওয়ার পথে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে বিসমিল্লাহ গলত, যে কারণে তার গাড়ির অনেক ক্ষতি হয়। আর এরপর সে গাড়িটিকে ঠিক করতে দিয়ে ওই শহরে যাচ্ছে এরকম একটা মেয়ে, যার নাম হচ্ছে জিন, তার গাড়িতে লিফট নেয়। আর এদিকে আমাদের অন্য একটা দৃশ্য দেখানো হয়, যেখানে ছোট একটা বাচ্চা চলন্ত ট্রেনের সামনে এসে আত্মহত্যা করে। কেন এটা দেখানো হলো পরে বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে গাড়িতে কথা বলার সময় জিন নামের ওই মেয়েটি বলে সে হিউম্যান রাইটস অর্গানাইজেশনে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে। তো আর এদিকে আমাদের নায়ক ক্যাং জানায় সে একজন আর্ট টিচার এবং সে যে স্কুলে চাকরির জন্য যাচ্ছে সেই স্কুলের বাচ্চারা সবাই প্রতিবন্ধী, মানে শুনতে পারে না আর বলতে পারে না। আর এর জন্য ক্যাংও ইশারায় ভাষা কথা বলা জানে, যেটা ওই বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য খুবই প্রয়োজন। তো যাই হোক, কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে মোটামুটি বন্ধুত্ব হয়ে যায়। আর ক্যাং যাওয়ার আগে জিন তাকে নিজের ভিজিটিং কার্ডটা দিয়ে বলে কোনো কিছুর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করো। তো এরপর ক্যাং স্কুলে আসে এবং সেখানকার প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। আর তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ক্যাং এর এই চাকরিটা মূলত ক্যাং যে কলেজে পড়ালেখা করেছে সেই কলেজের যে প্রফেসর, যার নাম হচ্ছে কিম, তার সুপারিশে হয়েছে, কারণ প্রফেসর কিম আর এই স্কুলের প্রিন্সিপাল অনেক ভালো বন্ধু। তো যাই হোক, তখনই এই স্কুলের অ্যাডমিন আসে, আর তাকে দেখে তো ক্যাং পুরো মদন হয়ে যায় যে একই রকম চেহারা প্রিন্সিপাল আর অ্যাডমিনের। তো অ্যাকচুয়ালি সে প্রিন্সিপালের ছোট ভাই, মানে এই দুইজন আসলে যমজ ভাই। তো যাই হোক, অ্যাডমিন ক্যাংকে এই স্কুলের নিয়ম কানুন বোঝানোর জন্য সাথে করে নিয়ে যায়। সাথে তিনি ক্যাংকে এটাও বলেন চাকরির জন্য তোমাকে বাংলাদেশি প্রায় মনে করো 3 লক্ষ টাকা খরচ হবে, এরকম টাকা দিতে হবে, বাংলাদেশি প্রায় 7 লক্ষ টাকা আর কি ঘুষ দিতে হবে। তো এরপর ক্যাং করে কি বাড়িতে ফিরে তার মাকে কল করে টাকার ব্যবস্থা করতে বলে। আর পরের দিন ক্যাং যখন ক্লাস নিচ্ছিল তখন সে বুঝতে পারে যে ক্লাসের বাচ্চারা অনেক ভয় পেয়ে থাকে। তো এইখানে মিন নামের একটা ছেলে ছিল 11-12 বছর বয়স, সে কোনো পড়ালেখায় মনোযোগ দিচ্ছে না এবং তার মুখে অনেক আঘাতের চিহ্নও রয়েছে। তো এই আঘাতের চিহ্ন দেখে ক্যাং করে কি ওই স্কুলের সিনিয়র টিচার পার্কের সঙ্গে কথা বলে, এছাড়াও বাকি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। পরে ওই টিচার, মানে ওই সিনিয়র টিচার বলে যে আসলে মিনের ছোট ভাই কিছুদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর এই কারণে তার মনে অনেক কষ্ট, আর তাছাড়াও এমনিতে অনেক জেদি, সহজে কাউকে মনের কথা বলবে না। তো যাই হোক, এরপর সন্ধ্যায় ক্যাং এর মা তাকে কল করে এবং জানায় যে 7 লাখ টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আর এখানে আমরা এটা জানতে পারি যে ক্যাং এর স্ত্রী মূলত আর বেঁচে নেই, তবে তার একটা ছোট মেয়ে রয়েছে।
রয়েছে আর ক্যাং এর মেয়ে ক্যাং এর মায়ের সাথে থাকে। আর তখন ক্যাং সেখানে একটা বাচ্চার আওয়াজ শুনতে পায় বাথরুম থেকে, মানে মেয়েদের টয়লেট থেকে আওয়াজ আসছে। তো ক্যাং সেখানে গিয়ে দেখতে চায় কি হয়েছে এবং জিজ্ঞাসা করে যে ভেতরে কেউ আছো, কোনো সমস্যা হয়েছে। বাট তখনই এখানে স্কুলের যে ওয়াচম্যান বা দারোয়ান সে আসে এবং তিনি ক্যাংকে বলে আসলে এখানকার বাচ্চারা যখন বিরক্ত হয়ে যায় তখন বাথরুমে গিয়ে এরকম চিৎকার করে। আর এই কথা বলে তিনি ক্যাংকে চলে যেতে বলেন। আর এর পরের দিন আমরা দেখি এই শহরের একটা পুলিশ অফিসার প্রিন্সিপালের কাছ থেকে টাকা নিতে আসে। তো এর মানে হচ্ছে নিশ্চিত কোন স্কুলের ঘটনা রয়েছে, সেই ঘটনার সেটেলমেন্ট হিসেবে পুলিশ টাকা নিচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি টিচার পার্কে সে ওই মিন নামের ওই ছাত্রকে অনেক মারধর করছে। আর ক্যাং তখন এসে ওই টিচারকে এমন করার কারণ জিজ্ঞাসা করে। তো পার্ক তখন জানায় এই শালা কালকে এই ক্যাম্পাস থেকে পালানোর চেষ্টা করেছে, এর আগেও এরকম করার চেষ্টা করেছে। আর তারপর ওই টিচার যাওয়ার আগে, মানে পার্ক নামের ওই টিচার যাওয়ার আগে মিনের চোখের দিকে তাকিয়ে বলে তুমি আমার অনুভূতি কেন বুঝতে পারো না। মানে এইসব জিনিস দেখে ক্যাং এর মাথায় একটা বিশাল খটকা লেগে যায়, যেখানে কিছু তো একটা হচ্ছে। তো এরপর সন্ধ্যায় ক্যাং যখন স্কুল থেকে বাসায় ফিরছিল সে দেখতে পায় একটা মেয়ে জানালা দিয়ে পা ঝুলিয়ে বসে রয়েছে। তো এটা দেখে ক্যাং তো অনেক ভয় পেয়ে যায় আর এই মেয়েটিকে অনেকবার ডাক দেয়, কিন্তু মেয়েটি তো আর শুনতে পায় না, এটা তো কালা বোবা। তো এ কারণে ক্যাং দ্রুত মেয়েটির ঘরে গিয়ে তাকে জানালা থেকে নিচে নামায় এবং দেখতে পায় তো মেয়েটি ওকে দেখে উল্টো ভয় পাচ্ছে এবং ওকে দূরে সরিয়ে দিচ্ছে, মানে ক্যাংকে। বাট ক্যাং তখন ইশারায় বলছে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। তখন মেয়েটা ক্যাং এর উপর বিশ্বাস পায় এবং ক্যাংকে সিঁড়ির রাস্তা দিয়ে নিচে নিয়ে যায় এবং একটা গেটের ইশারা করে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর ক্যাং যখন সেই গেট খুলে ভেতরে যায় সে দেখতে পায় একটা মহিলা একটা ছাত্রীকে অনেক খারাপভাবে অত্যাচার করছে। তো ক্যাং তখন মহিলাটার উপর রেগে যায় এবং বলে এরকমটা কিন্তু করবেন না। বাট মহিলাটি বলে আমি এখানকার ইনচার্জ আর এই বাচ্চাদের সাথে এরকম ভাবেই ডিল করা হয়ে থাকে। তো এরপর ক্যাং করে ওই মহিলার কাছ থেকে বাচ্চাটিকে ছাড়িয়ে হসপিটালে ভর্তি করে। আর এখানে সে জিন নামের সেই মানবাধিকার কর্মীকে ডাকে। তো জিন যখন ওই মেয়েটির অবস্থা দেখে ওর অনেক খারাপ লাগে এবং সে ক্যাংকে বলে আমাদের পুলিশকে জানানো উচিত। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখি ক্যাং ওই ইনচার্জ মহিলার অভিযোগ জানাতে প্রিন্সিপালের কাছে যায়। তো প্রিন্সিপাল বলে আমরা এগুলো জানি, আসলে ও একটু অন্যরকম, এখানকার বাচ্চারা অনেক পাজি, তো ওদের সাথে আমরা একটু এভাবেই ডিল করি, তবে তুমি যেহেতু অভিযোগ দিয়েছো ওর সাথে আমরা কথা বলবো। তো ক্যাং এখানে তাদেরকে বলে যে আমি তো ওই ছাত্রীটিকে নিয়ে হসপিটালে ভর্তি করেছি। বাট এই বিষয়টা প্রিন্সিপালরা পছন্দ করে না। প্রিন্সিপাল বলে তুমি আমাকে হসপিটালের নাম বলো, এটা জানাজানি করা যাবে না, সমস্যাটা আমাদের উপর ছেড়ে দাও, আমরা ওকে হসপিটাল থেকে নিয়ে আসছি এবং পরে এরকম কোনো কিছু হবে না। আর এই দিকে দেখা যায় মানবাধিকার কর্মী ক্যাংকে কল করে এবং একা দেখা করতে বলে। আর এরপর মানবাধিকার কর্মী ক্যাংকে এমন কিছু কথা শোনায় যা শুনে যে কোনো মানুষের আত্মাকে পড়বে। তো এখানে জিন নামের মেয়েটি বলে বা মানবাধিকার কর্মী বলে যে এই মেয়ে হসপিটালে ভর্তি হওয়ার পরে আমার জন্য একটা চিঠি লিখেছে। সেই চিঠিতে সে যে তথ্যগুলো দিয়েছে সেটা হচ্ছে এই স্কুলের প্রিন্সিপাল তাকে রেপ করেছে এবং পরের বার আরো রেপ করা অনেকবার চেষ্টা করেছে। মানে ওরা রেগুলারলি শারীরিকভাবে নির্যাতিত হয় এবং ওই স্কুলের যে মহিলা ইনচার্জ সে হচ্ছে আবার প্রিন্সিপালের পাতানো বোন। কিন্তু আবার অবাক করা বিষয় হচ্ছে তারা বোন হলেও প্রেমিক প্রেমিকা। চিন্তা করো, মানে স্কুলে পড়ালেখা কম, সেক্স বেশি হয় এবং স্কুলের বাকি বাচ্চাদের সাথেও এরকম ঘটনা কয়েক বছর ধরেই ঘটে আসছে। এবং প্রিন্সিপালের যে যমজ ভাই যে কিনা স্কুলের অ্যাডমিন সেও এসব কিছুতে জড়িত। আর তাছাড়া স্কুলের যে টিচার পার্ক সে তো ডাইরেক্ট গে, সে ছেলেদের সাথে সমকামিতা করে, এমনকি পুলিশও জড়িত রয়েছে। আর এ কারণে বাচ্চারা কোথাও অভিযোগও জানাতে পারে না। এইসব কথা শুনে মনে করো আমরাই তো আকাশ থেকে পড়ে গিয়েছি। আর ক্যাংয়েরও পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন ক্যাংয়ের মনে পড়ে সে তো প্রিন্সিপালকে মেয়েটির ব্যাপারে বলে দিয়েছে যে কোন হসপিটালে রয়েছে, তাহলে তো প্রিন্সিপালরা ওখানে পৌঁছে যাবে। এর জন্য ক্যাং করে কি ওই মেয়েটিকে নিজেদের হাওয়ালে নেওয়ার জন্য দ্রুত হসপিটালের দিকে বেরিয়ে পড়ে। আবার অন্যদিকে আমরা দেখি ওই মেয়েটিকে হসপিটাল থেকে ডিসচার্জ করানোর জন্য প্রিন্সিপাল এবং তার টিম চলে এসেছে। কিন্তু ক্যাং আর মানবাধিকার কর্মী জিন আগে থেকে এসে হসপিটাল থেকে মেয়েটিকে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়। তো এইখানে ক্যাং ইশারা ভাষায় মেয়েটিকে জিজ্ঞাসা করে ওই দিন রাতের বেলা কি হয়েছিল। তো এরপর মেয়েটি ভয় পেয়ে নিজের কাহিনী বলা শুরু করে। মেয়েটি বলে যে ওই প্রিন্সিপাল আমাকে অফিসে নিয়ে জোরাজুরি করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আর তারপর সোজা মেয়েদের টয়লেটে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু প্রিন্সিপাল সেখানে এসেও খুঁজে নেয় আর তারপর আবারও তার সাথে জবরদস্তি করা শুরু করে। আর মেয়েটি যখন এইসব কিছু মেনে নেয় না তখন ওকে মারতে শুরু করে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে ক্যাং যে মেয়েদের টয়লেট থেকে চিৎকারের আওয়াজ শুনেছিল সেটা সে সঠিকই শুনেছিল। তো যাই হোক এই মেয়েটার যে স্বীকারোক্তি এটা ভিডিও রেকর্ড করে রাখা হয়। আর ক্যাং এর বাড়িতে বর্তমান ওই মেয়েটাও রয়েছে যে মেয়েটা সেদিন জানালায় বসেছিল, যে আর কি ওই যে গেট দেখিয়েছে, এবং সেও তার কাহিনী বলা শুরু করে। এবং এখানে উল্লেখ্য যে এক্সপ্লেন থেকে আমরা এটা ট্রান্সলেট করেছি সেখানে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, তবে আমি তোমাকে আনসেন্সর্ড ভাবে বলি। এই মেয়েটা বলে যে আমাকে অনেকবার রেপ করা হয়েছে আর এই জন্যই দেখতেই পাচ্ছ ওই স্যারকে দেখে, মানে আমাদের নাইফকে দেখে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। তো এইটা বলার পরে মেয়েটা কান্না করতে থাকে। আর পরের দৃশ্যে আমরা দেখি ক্যাং এর মা আর তার মেয়ে ক্যাং এর সঙ্গে দেখা করতে এসেছে। তো ক্যাং এর মা স্কুলের প্রিন্সিপালের জন্য উপহার নিয়ে এসেছে, চিন্তা করো। আর এখানে আরেকটা বিষয় আমরা জানতে পারি ক্যাং এর মেয়ের আবার শ্বাসকষ্ট রয়েছে আর এই কারণে তার অনেক যত্ন নিতে হয়, অনেক খরচ হয়। তো ক্যাং এর মা তখন বলে শুনেছি তোদের প্রিন্সিপাল নাকি অনেক ক্ষমতাবান, অনেক লিঙ্ক রয়েছে, তো তিনি চাইলে তো তোকে আমাদের শহরে ট্রান্সফার করে দিতে পারেন, সরকারি চাকরি যেহেতু ভালো হয়। বাট ক্যাং তখন রেগে যায় এবং বলে ওরা অনেক খারাপ লোক, আমি ওদের কাছ থেকে কোনো রকমের সাহায্য চাই না। বাট ক্যাং এর মা তখন বলে তোর চাকরির জন্য ঘুষের টাকা দেওয়ার জন্য আমি বাড়ি পর্যন্ত বন্দুক রেখেছি আর আমাদের অর্থনৈতিক অবস্থা এখন আগের চেয়ে অনেক খারাপ, তোর মেয়ের অবস্থার দিকে তাকা, তো এত চিন্তা বাদ দিয়ে তুই চাকরির দিকে মনোযোগ দে, আমাদের টাকা দরকার। আর এই দিকে আমরা
আমরা দেখি মানবাধিকার কর্মী জিন বাচ্চাদের ন্যায় বিচার দেওয়ার জন্য সবার আগে শহরের যে শিক্ষা মন্ত্রণালয় সেখানে যায়। তো সব শোনার পরে মনে করো জেলার যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান সে বলে না এসব ঘটনা তো ক্লাস শেষ হওয়ার পরে ঘটেছে, তো এগুলো না আমি কিছু বলতে পারবো না। আর তাছাড়া এখানে পোক্ত কোনো প্রমাণও নেই। আর ওই স্কুলের প্রিন্সিপাল অনেক পাওয়ারফুল ব্যক্তি, অনেক সিনিয়র পার্সন, অনেক লিঙ্ক লবিং, এবং তার সাথে লাগা মনে হয় না কেউ সাহস করবে। তো ওখান থেকে হতাশ হয়ে জিন যায় হচ্ছে পুলিশের কাছে, কিন্তু পুলিশের ওসিমসি তো আগে থেকেই প্রিন্সিপালের সাথে জুড়ে রয়েছে। মানে এক একটা এলাকায় থাকে না যে ক্ষমতা অনেক বেশি, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু শখ করে করলে স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল, তো ওই ব্যাটা হচ্ছে সেই টাইপের লোক। তো যাই হোক এখানে পুলিশ উল্টো জিনকে বলে এমন সব বাচ্চারা যারা কিনা কথা বলতে পারে না, শুনতে পারে না, তাদের কথায় আমরা এত পাওয়ারফুল ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেবো? ওই বাচ্চারা হয়তো পড়ালেখার ডরে মিথ্যা কথা বলছে, এগুলো বিশ্বাসযোগ্য না। বা একটা মানবাধিকার কর্মী তখন পুলিশকে ধামকি দিয়ে বলে আমি কিন্তু আদালতে যাবো। বা একটা পুলিশ বলে এতে আমার কিছুই যায় আসে না ভাই, কিন্তু আমরা কিছু করতে পারবো না, আপনি আদালতে যান, আদালত থেকে যদি অর্ডার আসে আমরা কিছু করতে পারবো। আর অন্যদিকে আমরা দেখি টিচার পার্ক, মানে সেই মানে ওকে একটা গালি দিতে মন চাচ্ছে কিন্তু আমার স্ট্রাইক আসবে, ও করেছে কি প্রিন্সিপাল অফিসের ভেতরে মিন নামের সেই ছেলেটিকে অনেক মারধর করছে। আর প্রিন্সিপাল তখন পার্ককে বলে পার্ক এটা প্রিন্সিপাল অফিস, এখানে এসব করো না, ওকে নিয়ে কোনো নির্জন জায়গায় যাও। এইদিকে আমরা দেখি ক্যাং অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং ও ভালো করে জানে ভেতরে কি চলছে। তো ক্যাং এখানে অনেক শান্ত ভালো একটা মানুষ, তবে এইসব ঘটনা দেখতে এগুলো জানার পরে ওর সহ্যের বাঁধ ভেঙে যায়। তো পার্ক যখন মিনকে ধরে নিয়ে বাইরে যাচ্ছিল তখন ক্যাং করে কি যে ফুলের টপটা নিয়ে এসেছিল, মানে ওর মা গিফট হিসেবে নিয়ে এসেছে প্রিন্সিপালকে দেওয়ার জন্য, সেইটা দিয়ে পার্ককে মেরে নিচে ফেলে দেয়। আর তারপর ক্যাং করে কি মিনকে হিউম্যান রাইটস সেন্টারে নিয়ে যায়। আর সেখানে ক্যাং থেকে জিজ্ঞাসা করে তোমার সাথে কি হয়েছে। তো মিন এখানে অনেক ভয় পেয়েছিল। আর তারপর মিন বলে আমি যদি সবকিছু বলি তাহলে কি ওদের শাস্তি হবে? ক্যাং মিনকে প্রমিস করে ওদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। তো এখানে ক্যাং মিনকে জিজ্ঞাসা করে তোমার ছোট ভাই কেন রেল লাইনে গিয়ে আত্মহত্যা করেছিল। তো এরপর যে তথ্য সামনে আসে তুমি জাস্ট চিন্তা করে, এগুলো বাস্তব ঘটনা। তো ওই প্রতিবন্ধী ছেলে মিন বলে 11 বছর একটা ছেলে, 11 বা 13 বছর হবে, যে ওদের যে স্কুলের টিচার পার্ক সে বিগত কয়েক মাস ধরে ওকে তো রেপ করছিলই, কিন্তু একদিন ওর ছোট ভাইকে বাড়িতে ডেকে নিয়ে যায়। আর ওকে যখন রেপ করতে যাবে তখন এই মিন অনেকবার অনুরোধ করে যে আমার ছোট ভাইয়ের সাথে প্লিজ এমনটা করবেন না, কিন্তু ওই টিচার কোনো কথা না শুনে মিনের ভাইকেও রেপ করে। আর এই ঘটনা ঘটার পরে ছোট ভাই সহ্য করতে না পেরে রেল লাইনে গিয়ে আত্মহত্যা করে। তো ওদের এই স্বীকারোক্তি কোরিয়ার একটা টিভি চ্যানেল লাইভ টেলিকাস্ট করে, যে কারণে শহরে হইচই শুরু হয়ে যায়। তো শেষমেশ কি হয়, ওই ঘুষ খাওয়া অফিসার, পুলিশ অফিসার স্কুলের প্রিন্সিপাল সহ বাকিদের গ্রেপ্তার করে। আর এরপর যখন পুলিশ স্টেশনে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশ করে কি রাস্তায় গাড়ি থামায় এবং বোঝায় ভাই তোরা একটা ভালো উকিল দেখ, এমন একটা উকিল ভাড়া কর যার সাথে ডাইরেক্ট জজের সম্পর্ক আছে, যাতে জজকে টাকা দিয়ে কালকে জামিন নিতে পারিস। আর যেহেতু আপনারা নাম করা বংশীয় খ্রিস্টান, মানে চিন্তা করো এরা কিন্তু ওই দেশের খুব ধর্মীয় মানুষের আর কি, সবাই তাই জানে এরা খুব ধর্মীয় মানুষ, খুব ধর্মীয় লিবারেশন মানুষ। তো এখানে পুলিশ বুদ্ধি দেয় আপনারা আপনাদের চার্চকে বলুন, মানে এর ফ্যামিলি চার্চে জমি দিছে, ধর্মকর্ম করে, চার্চকে বলুন যে আপনাদের গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দোলন করতে, যে অনেক ভালো মানুষ খ্রিস্টান ধর্মের পক্ষে লড়ে, তাদের নামে এসব দুর্নাম করা হচ্ছে। আর সমস্যা যে দূর গড়িয়ে গিয়েছে আমার সিনিয়রদের উপরও প্রেশার পড়ছে, তো এখানে আমার কিছু করার নেই। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা এই সিনেমার খেয়াল করবে এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা বাংলাদেশের সাথে অনেক বেশি মিল খাচ্ছে, মানে সাম্প্রতিক যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি। আর পরের দিন এই শহরের চার্জের লোকেরা করে কি সত্যি সত্যি গ্রেপ্তারের বিপক্ষে আন্দোলন করা শুরু করে, মানে ওই যে ধর্মীয় যে গ্রুপটা আছে। আর এইদিকে আমরা দেখি ওই 3 জনের বিপক্ষে কোর্টে শুনানি শুরু হয়। আর এই যে জজ এসেছে এটা তার প্রথম কেস, তিনি এর আগে উকিল ছিলেন, জাস্ট প্রমোশন পেয়ে নতুন নিয়মে এই কেসটা পেয়েছেন। তো এই কেসের প্রথম শুনানিতে কোনো সুবিধা পাওয়া যায় না, তবে কোর্টের শুনানি শেষ হলে স্কুলের প্রিন্সিপালের যে স্ত্রী সে এসে ক্যাংকে থাপ্পড় মারে, মুখে থু মারে যে আমার হাজবেন্ড, আমার সম্মানিত একটা হাজবেন্ডের নামে তুই দুর্নাম করছিস। আর এরপর জিনের সাথেও মনে করে লড়তে শুরু করে। তো যাই হোক এরপর ক্যাংকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তো এখন তো আর থাকার কোনো জায়গা নেই। তো ক্যাং তখন জিনকে বলে, মানে মানবাধিকার কর্মীকে, আমি কি তোমার অফিসে থাকতে পারবো কয়দিন? জিন বলে হ্যাঁ কোনো সমস্যা নেই। আর এরপর আমাদের কোর্টে এই কেসের পরবর্তী শুনানি দেখানো হয়, মানে কোর্ট কিভাবে কাজ করে আমি তোমাকে বলি। ধরো তুমি আমার নামে মামলা করেছো, তখন তুমি আমি যাব সেখানে, দুজনে দুই উকিল লড়বে, দুজনের কথাই জজ শুনবে, কোনো সমাধান না হলে আরেকদিন আসতে বলবে যে যার যার পক্ষে আরো প্রমাণ নিয়ে আসো, এরকম একটা ব্যাপার। একদিনে আর কি সুরা হয় না। তো যাই হোক এখন দ্বিতীয় শুনানিতে সবার আগে বয়ান দেওয়ার জন্য স্কুলের ওয়াচম্যান বয় দারোয়ান ডাকা হয়, কিন্তু ওই শালা দারোয়ান তো প্রিন্সিপালদেরই। ওই দারোয়ান তো প্রিন্সিপালদের পক্ষে বলে যে এদের মতো ভালো মানুষ হয় না, এরা মনে করো খুব ধর্মীয় মানুষ। কিন্তু এই বাচ্চাদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছে হিউম্যান রাইটস থেকে, তারা এমন প্রশ্ন করে যে দারোয়ানের মিথ্যা ধরা পড়ে যায়। আর এই কারণে জজ এটা নোট করে এবং ওকে বকা দেয়। আর এরপর সেই ডক্টরকে ডাকা হয় যে হসপিটাল ওই মেয়েটির চিকিৎসা করছিল। তো এখানে ওই ডক্টরও টাকা খেয়েছে, সে মেয়েদের জন্য রিপোর্ট চেঞ্জ করেছে, আলাদা রিপোর্ট বানিয়েছে। তো অ্যাকচুয়ালি ফার্স্ট রিপোর্টে ছিল মেয়েদেরকে রেপ করা হয়েছে, সিরিয়াসলি সবগুলো মেয়ে রেপ হয়েছে, কিন্তু অন্যটিতে লিখেছিল ওদের সাথে কিছু হয়নি, পড়ালেখা করেনি, সেজন্য হয়তো পিটানো হয়েছে। কিন্তু যখন উকিল জেরা করে তখন ডক্টরের মিথ্যা ধরা পড়ে যায়, কারণ উকিল অটোমেটিক্যালি ফার্স্ট রিপোর্টটা হাতে নিয়ে নিয়েছিল। তো এখানে জর্জও ডক্টরকে মনে করে মোটামুটি একটা ওয়ার্নিং দিয়ে দেয়। আর এরপর সাক্ষী দেওয়ার জন্য সেই 3 জন শিক্ষার্থীর মধ্যে থেকে একজন মেয়েকে ডাকা হয় এবং সে ওখানে ইশারা ভাষায় স্কুলের প্রিন্সিপাল, তার ভাই এবং স্কুলের টিচার পার্কের ব্যাপারে বলে যে অনেক বছর ধরেই তারা স্কুলের বাচ্চাদের সাথে খারাপ কাজ করে আসছে। তবে তারপরেও ওর কথা তেমন ভাবে নেওয়া হয় না এবং কোর্টে আজকে কোনো শুনানি বা সমাধান দেওয়া হয় না। আবার এদিকে এই শয়তান যে প্রিন্সিপাল, তার যে বন্ধু আর কি আমাদের ওই যে
ক্যাংকে চাকরি দিয়েছে, মানে ক্যাং এর যে টিচার ছিল সে চলে এসেছে ক্যাং এর সাথে দেখা করতে। তো ক্যাং সেখানে গিয়ে দেখে ওই শয়তানদের দলের উকিল তার প্রফেসর বা তার টিচারের সাথে বসে রয়েছে। তো এখানে ক্যাং এর যে উস্তাদ কিম মানে প্রফেসর কিম তাকে বোঝানোর চেষ্টা করে এই বাচ্চাদের ন্যায় পাইয়ে দিলে তুমি কি পাবে বলো, কিন্তু এরা যে সম্মানের লোক, এদের যদি সম্মান যায় তাহলে তো ঝামেলা, তুমি কেস ফিরিয়ে নাও, তাহলে এতে তোমার অনেক লাভ হবে, তুমি চাকরি ফিরে পাবে, নিজ শহরে ভালো একটা চাকরি পাবে, অনেকগুলো টাকা পাবে। আর আমি শুনেছি তোমার মেয়ের শরীরে খুব একটা ভালো থাকে না, তার চিকিৎসার জন্য তো অনেক টাকা লাগবে। কিন্তু ক্যাং করে এই সকল অফার ফিরিয়ে দেয় এবং তার বদলে জানায় এই কেস আমি যদি ফিরিয়ে দেই, যদি আমি আজকে টাকার বিনিময়ে এটা সেটেল করি, আমি টাকা তো আমার থাকবে কিন্তু আমি নিজেকে কখনো ক্ষমতা করতে পারবো না। তো যাই হোক, এর পরের দিন শুনানির জন্য কোর্টরুমের ভেতরে যাওয়ার আগে ক্যাং এর মা তার সঙ্গে দেখা করতে আসে এবং ক্যাং এর মা সব জানার পরে তো খুব ক্ষিপ্ত ক্যাং এর উপর, বলে তুই এখানে চাকরি করতে এসেছিস, আমি 7 লাখ টাকা দিয়েছি তোর চাকরির জন্য, তুই এখানে সে কি ঝামেলায় পড়েছিস, এসব বাচ্চারা কি তোর মেয়ের চেয়ে বেশি জরুরি? বাট ক্যাং এখানে তার মায়ের কথার পাত্তা দেয় না, শুনানির জন্য চলে যায়। আর আজকে আদালতে বয়ান দেওয়ার জন্য সেই মেয়েকে ডাকা হয় যাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো মেয়েটা নিজের ভাষায় বলে যে কয়েক বছর ধরে প্রিন্সিপাল তার সাথে অনেকবার খারাপ কাজ করেছে, তবে প্রিন্সিপালের উকিল অনেক শয়তান। সে মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কি বলতে পারো এই দুই ভাইয়ের মধ্যে কোনটা প্রিন্সিপাল? তারা তো জমজ, প্রিন্সিপালই করেছে না তার ভাই করেছে। তো এরপর মেয়েটা করে কি ওই দুজনের সামনে যায় এবং সাংকেতিক ভাষায় কিছু চিহ্ন দেখায়, মানে গলা কেটে ফেলবে এরকম কোন একটা কিছু। আর এটা দেখে ওই প্রিন্সিপালদের রিয়াকশন দেখে বুঝে ফেলে যে প্রিন্সিপাল কোনটা। তো জজ তখন জিজ্ঞাসা করে মেয়েটিকে তুমি এই জমজ ভাইয়ের মধ্যে থেকে জানলে কিভাবে যে কোনটা প্রিন্সিপাল? তো মেয়েটি বলে প্রত্যেকবার খারাপ কাজ করার পরে স্কুলের প্রিন্সিপাল তাকে সাংকেতিক ভাষায় মেরে ফেলার হুমকি দিত। আর ওই সাংকেতিক ভাষা আমি যখন তাদের সামনে দেখিয়েছি, এটা দেখে স্কুলের যে প্রিন্সিপাল সে লজ্জিত হয়ে রিয়াক্ট করেছে, আর এই কারণে আমি প্রিন্সিপালকে চিনতে পেরেছি। আর এই মেয়ের জবানবন্দি পেয়ে সবাই অনেক খুশি এবং কেস অনেক মজবুত হয়ে যায়। আর তারপর জজ জানায়, তবে তারপরেও জজ কিন্তু রায় দেয় না, বলে এটার পরবর্তী শুনানি আগামী শুক্রবার হবে, সেই দিন এই কেসের সমাধান হবে। মানে বুঝতেই পারছো জজের কাছে আসো ঝামেলা মেটানোর জন্য। তো পরের দিন জিন করে কি মিনের দাদির সঙ্গে দেখা করতে যায়, মানে ওই যে মানবাধিকার কর্মী, কিন্তু গিয়ে দেখে ওই যে ওই স্কুলের যে মহিলা ইনচার্জ ছিল সে ওই বাড়ি থেকে বের হচ্ছে। আর তাদের দুজনের কথা আমরা জানতে পারি মিন নামের ওই ছেলেটা, মানে যে ছেলেটা আর কি নির্যাতিত, ওর বাবা মা তো অনেক আগে মারা গিয়েছে, ওর দাদা দাদি ওকে বড় করতো, ছোট ভাইকে আর ওকে পালতো, কিন্তু ওরা এতই গরিব ছিল যে দুবেলা খাবারের টাকা ছিল না, এর জন্যই ওই মনে করো ওই টাইপ স্কুলে দিয়েছে, ধর্মীয় টাইপ স্কুলে দিয়েছে, মানে মিশনারি টাইপ স্কুল। তো স্কুল কর্তৃপক্ষ এটা সুযোগে নিয়েছে, ওদেরকে কিছু টাকা দিয়ে দিয়েছে যে কেস টেস কিন্তু করিস না, কেস ফিরিয়ে নিস। তো গরিব মানুষ তারা টাকার জন্য কেস ফিরিয়ে নিয়েছে। তো জিন এসব জানার পর অনেক কষ্ট পায়, কিন্তু কি আর করতে পারবে। আর এদিকে ওই মিন নামের ছেলেটা তো জানেই না যে তার দাদি টাকার জন্য কেস ফিরিয়ে নিয়েছে। আর তবে ক্যাংও মিনকে এই টাকার ব্যাপারটা জানিয়ে ওর চোখে ওর দাদা দাদিকে খারাপ বানাতে চায় না। তবে ক্যাং এখানে অন্যভাবে বলে যে তোমার দাদি একজন ভদ্র মানুষ, আর এই জন্য তিনি কেসটা ফিরিয়ে নিয়েছেন, যার কারণে তুমি এখন আর সাক্ষী দিতে পারবে না। তো এই কথা শুনে মিনের অনেক খারাপ লাগে, ও কান্না করতে থাকে। আর ও ক্যাং এর উপর রেগে গিয়ে বলে তুমি প্রমিস করেছিলে যে আমি বললে সব বললে ওদের শাস্তি হবে, কিন্তু ক্যাং এর তো এখানে আর কিছু করার নেই। তো এরপর রাতের বেলা যখন ক্যাং ঘুমিয়েছিল তখন এক ছাত্র তাকে জাগিয়ে বলে, তখন ওই ছাত্রী ওকে জাগিয়ে বলে প্রিন্সিপাল যখন কোনো মেয়ের সাথে খারাপ কাজ করতো তখন সেগুলোর ভিডিও করে রাখতো, আর সেই ভিডিওগুলো যদি আমরা পেয়ে যাই তাহলেই প্রমাণ পাওয়া যাবে। তো এরপর রাতের বেলা ক্যাং আর মানবাধিকার কর্মী জিন করে কি লুকিয়ে স্কুলের প্রিন্সিপালের অফিসে যায় এবং সেখানে তারা সেই রেকর্ডিংটা পেয়ে যায়। আর এরপর সেই ভিডিও তারা উকিলকে দেখায়, আর ওই ভিডিও দেখে উকিল বলে বাহ এটা তো অনেক বড় প্রমাণ, তবে এসব বিষয় তো আর কোর্টে চালানো যাবে না ওপেনে, আমি পার্সোনালি জর্জকে এটা দেখাবো। তো এই বলে করে কি ক্যাসেটটা নিয়ে নেয়। আর এরপর আসে কেসের শেষ দিন। আর এখানে আমরা জানতে পারি যে অলরেডি 3 শিক্ষার্থীর মধ্যে 2 জনের যে পরিবার, এরা তো গরিব মানুষ, মানে এটা কল্যাণমূলক একটা ট্রাস্ট স্কুল, বুঝতে পারছো এখানে কারা পড়বে, তার উপর প্রতিবন্ধী পোলাপান, 2 পরিবারই কেস তুলে নিয়েছে, কিন্তু একটা মাত্র মেয়ে রয়েছে যার বাপ মা নেই, তার কেসটা এখনো রয়ে গিয়েছে, যাকে ক্যাং আর কেউ যে হসপিটালে ভর্তি করিয়েছিল। তো এরপর শেষে জজ সিদ্ধান্ত জানায় যে প্রিন্সিপাল এবং তার ভাইয়ের 6 মাস করে জেল হবে এবং স্কুলের টিচার পার্কের 8 মাসের জেল হবে এবং ভবিষ্যতে আর এরকম করা যাবে না, সাথে অর্থদণ্ড দিয়ে দেয়। সবাই তো অবাক, বিশেষ করে ক্যাং আর মানবাধিকার কর্মী জিন তো অনেক কষ্ট পায় যে এত স্ট্রং প্রমাণ থাকার সত্ত্বেও এত কম শাস্তি হলো। জজ কি তাহলে ওরা ভিডিওগুলো দেখায়নি? তো শুনানির পরে ক্যাং করে কি উকিলের দিকে তাকায় এবং সন্দেহ হয় যে এই উকিলও ওদের সাথে জড়িত রয়েছে। সিরিয়াসলি উকিলের ওরকম পরে আর কোনো ভূমিকা ছিল না। এর পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় স্কুলের সেই 3 শয়তান নিজেদের উকিলদের সাথে একটা ক্লাবে পার্টি করছে। আর এখানে ওই স্কুলের প্রিন্সিপাল তার উকিলকে জিজ্ঞাসা করে তুমি হুট করে এক রাতের মধ্যে আমাদের পক্ষে সবকিছু কিভাবে নিয়ে আসলে? উকিল বলে আমাকে তো আনলিমিটেড টাকার ফান্ড দিয়েছেন, আমি জজকে মন মতো টাকা দিয়েছি এবং ওই বাচ্চাদের পক্ষের যে উকিল ছিল ওকেও টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, এর সাথে ওকে প্রমোশনও অফার করেছি। আর অন্যদিকে আমরা দেখি ক্যাং আদালতের বিচার শুনে মন খারাপ করে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। আর জিন ক্যাংকে তখন বলে চলে যাওয়ার আগে বাচ্চাদের সাথে একবার অন্তত দেখা করে তো যাও, মানে মিন আর ওই মেয়েটি। বাট ক্যাং বলে না না দেখা করবো না, কারণ ওদের ন্যায় বিচার আমি দিতে পারিনি। আর এইদিকে আমরা মিন নামের ওই ছেলেটাকে দেখি, ও খুব কষ্ট পেয়েছে। তো এরপর 8 মাস পরে যখন জেল থেকে বের হয়েছে তারপর আমরা দেখি যে সে পার্কের উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা রেলের উপর দাঁড়িয়ে রয়েছে, পার্কের জন্য অপেক্ষা করতে আছে, মানে পার্ক এই দিক দিয়েই যায় আর কি। তো পার্ক কাছে এসে মিনকে বলে পুরনো স্মৃতি সব ভুলে যাও, আমার সাথে নতুন করে বাড়িতে চলো। বাট তখনই মিন করে কি ওকে পেটে ছুরি দিয়ে আঘাত করে, আর এতে রেগে গিয়ে পার্ক করে কি মিনকে মারতে শুরু করে, কিন্তু মিন এবার পার্কের পায়ে
পায়ে চাকু মারে, যে কারণে পার্ক আহত হয়ে সেখানে পড়ে যায়। আর তখন মিন একটা ট্রেন দেখতে পাই দিকে আসছে, আর রেল লাইনের উপর তারা দুজন লড়াই করছে। মিনও মোটামুটি শক্তি আছে, ইয়াং পোলাপান, তো ও করে কি পার্ককে জড়িয়ে লাইন ধরে একবার আটকে থাকে নিজেও লাইন থেকে সরে না, পার্কেও সরতে দেয় না। আর এরপর যেটা হয়, ট্রেনের ওদের দুজনের উপর দিয়ে চলে যায়। তো ওরা দুজনেই মারা যায়, কিন্তু মিন তার নিজের জীবন ত্যাগ করে হলেও তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। তবে পার্কের মৃত্যু আমি এর চেয়ে আরো কঠিন ভাবে আশা করেছিলাম। র্যান্ডম ভিডিও চ্যানেলে এর আগে একটা সিনেমা দিলাম না, ওই যে এক ইঞ্জিনিয়ার করে কি ওর স্ত্রী আর বাচ্চা হত্যার প্রতিশোধ নেয় কিভাবে, রেপের প্রতিশোধ নেয় কিভাবে, সেইভাবে নেওয়া উচিত ছিল। আর এর কয়েক বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয়, ক্যাং নিজের শহরে ফিরে এসেছে। তবে সেই দুইটা ভিকটিম মেয়ে এখন ওই যে মানবাধিকার কর্মী জিনের সাথেই থাকে, এবং তারা আজও সেই কেস নিয়ে লড়াই করছে, কিন্তু কোনো ফল আসছে না। এবং তারা আজও সেই কেস নিয়ে লড়াই করার চেষ্টা করছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। তারা প্রভাবের সাথে পারছে না, ক্ষমতার সাথে পারছে না। তবে তারা চেষ্টা করে যাচ্ছে যে হয়তো কোনো একদিন এটার বিচার হবে। আর এইরকম একটা কষ্ট নিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো এইটাই হচ্ছিল সিনেমা। জাস্ট চিন্তা করে, এটা হচ্ছে সিনেমা, বাস্তব কাহিনী। দুই একটা কাহিনী হয়তো ফিকশনাল ঢোকানো হয়েছে, কিন্তু কাহিনী এইটাই সেম, একবারে বাস্তব কাহিনী। তো এই সিনেমা যখন রিলিজ হয়, তারপরে কিন্তু কাহিনী চেঞ্জ হয়ে যায়। এই সিনেমা রিলিজ হয়েছিল 2011 সালে, মানে এই ঘটনা নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়। এবং তারপরে 2005 ঘটনা, এই সিনেমা রিলিজ হয় 2011-তে। তারপর মুভি রিলিজ হওয়ার পরে পুরো কোরিয়াতে 80 লক্ষের বেশি মানুষ আন্দোলনে যোগ দেয়, এবং এ কারণে সরকার তখন কেসটিকে আবার রিওপেন করে, আর সাথে সাথে সবগুলোর শাস্তি হয়। এবং এরপর প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বাকি সব শিক্ষকদেরকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়, খুব বেশি দেয় নাই, যাই হোক। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ওই স্কুলটাই চিরতরে বন্ধ করে দেওয়া হয়, সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় 11 সালের পরে। এবং কোরিয়াতে একটা নতুন আইন পাস হয়, যেটা হচ্ছে ডগানি ল, মানে এই সিনেমার নাম দিয়ে আইন পাস করা হয়। এবং এই আইনে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের শাস্তি আরো বেশি কঠোর করা হয়, এবং পুনর্বিচারের সুযোগ বাড়ানো হয়। তো যাই হোক, কেমন লাগলো সিনেমাটি কমেন্ট অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।